হ্যাঁ, সমীরণ দা শুরু নমস্কার, করো। শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে আজকে আলোচনায় সবাইকে স্বাগত। আজকের প্রতিদিনের মতন বা প্রতি সপ্তাহের মতন আমাদের আজকের আলোচনার বিষয় ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড চেঞ্জিং রিলেশনশিপ। এটা এই সময়ে সব থেকে প্রাসঙ্গিক একটি বিষয়। এই বিষয়ে আলোচনা করবেন প্রফেসর সৌম্যজিৎ পাত্র, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। প্রথমে আমি বলি স্যারকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। স্যার এই বিষয়টিকে মানে খুব সহজ সরল ভাবে যেভাবে আমাদের ক্লাসে পড়াতেন সেইভাবেই আমাদেরকে সবাইকে আজকে জানাবেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো স্যারকে বলছি যাতে আজকে আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আবারও তোমরা আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছো, এর জন্য ধন্যবাদ। প্রকাশ, সমীরণ আর যারা আছো সবাইকে, এবং যারা আমাদের আজকে অনুষ্ঠানের শ্রোতা তাদের সকলকে আগাম শুভেচ্ছা বড়দিন এবং ইংরেজি নববর্ষের। আজকের দিনে আমাদের জীবন এর একটা বড় অবলম্বন বা জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে এই ডিজিটাল টেকনোলজি, যেটা মাধ্যম হচ্ছে স্মার্টফোন। এছাড়াও আছে, কিন্তু খুব বেশি করে যার উপর আমরা নির্ভরশীল থাকি সেটা হলো স্মার্টফোন। ডিজিটাল টেকনোলজি ব্যবহারের আমাদের যে দরজা, ব্যবহারের যে ইনস্ট্রুমেন্ট, সেটা হলো স্মার্টফোন। আমি তোমাদের বলার চেষ্টা করব যে কেমন আকর্ষণীয় কিছু বিষয় এই স্মার্টফোন ব্যবহার এবং তাকে কেন্দ্র করে আমাদের যে সামাজিক সম্পর্ক, আমাদের পরিবারে, আমাদের বন্ধুবান্ধব, আমাদের প্রতিবেশীদের সঙ্গে, দূরের বন্ধু আত্মীয় স্বজনদের সঙ্গে সামাজিক সম্পর্কের যে গতিবিধি, সামাজিক সম্পর্কের যে প্রকৃতি, সেগুলো কেমনভাবে এই ডিজিটাল টেকনোলজির মাধ্যমে পরিবর্তিত হয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং কতগুলো ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে। আমি বললে আপনাদের সেগুলো আরো বুঝতে সুবিধা হবে, কিন্তু অনেক সময় এটা আমরা নজর করি না। আপাত দৃষ্টিতে মনে হয় মোবাইল ফোন এই তো কথা বলার একটা মাধ্যম, কারোকে ডেকে বাড়িতে আনার একটা মাধ্যম, বন্ধুর সঙ্গে কেমন আছিস জিজ্ঞেস করার একটা মাধ্যম। কিন্তু এর বাইরে বিস্তর একটা সমাজতাত্ত্বিক ঘটনা এই ঘটে যাচ্ছে ডিজিটাল টেকনোলজিকে কেন্দ্র করে। সেটাই আজকে আমি বলার চেষ্টা করব। আমি যেটা দিয়ে শুরু করি সেটা খুব আকর্ষণীয় বিষয়। আমরা প্রত্যেকেই পাই, আজকেও আমি পেয়েছি প্রায় 20টা মতো গুড মর্নিং মেসেজ। এটা দিয়ে শুরু করি। এই যে গুড মর্নিং মেসেজ আমরা প্রায় প্রত্যেকেই পাই। আজকে গুনছিলাম আমি, বিভিন্ন পার্সোনালি পাওয়া, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া। তো যেহেতু আজকে আমি এই বিষয়টা নিয়ে বলবো, সেই জন্য আমি গুনছিলাম যে আজকে আমি প্রায় 20টা হোয়াটসঅ্যাপ মেসেজ, গুড মর্নিং মেসেজ পেয়েছি। আপনারা জানলে অবাক হবেন যে এই যে গুড মর্নিং মেসেজ পাঠানোর যে রীতি, সেটা অত্যন্ত কম দিনের, খুব বেশি পুরনো নয়, এবং ডিজিটাল টেকনোলজির একদম সদ্য উদাহরণ। এর আগে আমরা এটা জানতামও না, পাঠানোর কোনো সুযোগও ছিল না। এবং আপনারা ভাবলে অবাক হবেন যে সদ্য যে সমস্ত গবেষণা হচ্ছে তারা জানাচ্ছেন, গবেষকরা, যে এই গুড মর্নিং মেসেজ
পাঠানোর যে রীতি সেটা কিন্তু ভারতবর্ষে সর্বাধিক। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এইরকম একদম যাকে বলে খুব গণহারে গুড মর্নিং মেসেজ পাঠানোর রীতি নেই। এটা একটা বড় ঘটনা হিসেবে ভারতবর্ষে পরিগণিত হয়েছে সর্বভারতীয় প্রেক্ষাপটে। পৃথিবীর অন্যান্য দেশে পাঠানো হয় গুড মর্নিং সকালবেলা একটা মেসেজ, কিন্তু তার ধরন, চরিত্র এবং সংখ্যা অনেক কম। মাঝে মধ্যে লোকে এক আধটা মেসেজ পাঠান, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের গুড মর্নিং মেসেজ প্রায় প্রত্যেক দিন নিয়মিত কেউ কেউ পাঠান। এর প্রকৃতি নিয়ে আমি পরে আলোচনা করছি। তার আগে যে কথাটা বলবো, 1918 সালের 22শে জানুয়ারি ওয়াল স্ট্রিট জার্নাল এই নিয়ে একটা প্রবন্ধ পেশ করেছিল ওয়াল স্ট্রিট জার্নালে, এবং সেখানে তারা গুগলকে উদ্ধৃত করে জানিয়েছিল যে ভারতবর্ষে একটি ঘটনা ঘটছে। সেই ঘটনাটা হচ্ছে 3টের মধ্যে একটা স্মার্টফোন, ভারতবর্ষে 3টের মধ্যে একটা স্মার্টফোন স্লো হয়ে যাচ্ছে অথবা হ্যাং করে যাচ্ছে। গুগল এই বিষয়টা নজরে আনে, এনে দেখে যে ভারতবর্ষে এমন কি ঘটনা ঘটছে যার জন্যে তাদের নেটওয়ার্কের এরকম একটা সমস্যা হচ্ছে। এবং স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে 3টে টেলিফোন মোবাইল স্মার্টফোনের একটা, অর্থাৎ 1/3। গুগল তখন তার রিসার্চ টিমকে এই ব্যাপারটা অনুসন্ধান করতে বলে যে ভারতবর্ষে কি ঘটছে যাতে আমাদের নেটওয়ার্ক ক্র্যাশ করে যাচ্ছে, প্রায় হ্যাং করে যাচ্ছে, এবং সংখ্যাটা বিপুল পরিমাণ। তাদের যারা গবেষক তারা এই অনুসন্ধান করে দেখতে পান যে এর এক এবং অদ্বিতীয় কারণ হচ্ছে এই গুড মর্নিং মেসেজ, যেটা ভারতবর্ষে আমরা প্রেক্ষাপটে দেখছি। এটা খুব একটা অদ্ভুত এবং অভূতপূর্ব ঘটনা ভারতবর্ষের সংস্কৃতিতে, ভারতবর্ষের সামাজিক ব্যবস্থাতে। দেখুন, এটা তো একটা গেল যে ভারতবর্ষে একটা বেশ, যাকে আমরা বাংলায় বলি গণহারে গুড মর্নিং মেসেজ পাঠানোর প্রবণতা। কিন্তু এই গুড মর্নিং মেসেজ প্রবণতার মধ্যে আবার কতগুলো বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে এই যে গুড মর্নিং মেসেজ ভারতবর্ষে প্রচলিত, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ফুল এর একটা ছবি পাঠানো হয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো পাখি, খুব কম ক্ষেত্রে পাখি, অথবা বেশিরভাগ ক্ষেত্রে একটা ফুল, তাজা ফুল। এটাও কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে এই রীতিটা নেই। পৃথিবীর অন্যান্য দেশে গুড মর্নিং মেসেজ যদি কেউ পাঠিয়ে থাকেনও, সেটা টেক্সট মেসেজ পাঠানো হয়, একটা কিছু একটা লিখে পাঠানো হয় গুড মর্নিং। কিন্তু এই ধরনের ফ্লায়ার বা পোস্টার গুড মর্নিং এ, এবং সেটাও একটা ফুল, বিশেষ ক্ষেত্রে আপনারা যদি একটু নিজেদের মোবাইলগুলো ঘেটে দেখেন, দেখবেন একটা রঙিন ফুল এবং অল্প কিছু ক্ষেত্রে পাখি, ফুলটাই বেশি। কেন? প্রথমত এটা ভারতবর্ষেরই বিষয়। দ্বিতীয়ত যে কেন, একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে ফুলের কতগুলো সামাজিক বৈশিষ্ট্য আছে। ফুলকে আমরা অর্থ আছে আর কি, ফুলের কতগুলো সামাজিক অর্থ আছে যেটা খুব তাৎপর্যপূর্ণ। ফুলকে আমরা পবিত্র বলে মনে করি, অর্থাৎ যাকে আমরা মেসেজটা পাঠাচ্ছি, ভারতবর্ষের সামাজিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে সম্পর্ক অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যাকে গুড মর্নিং পাঠানো হয়। সেইটার তাৎপর্য হয়তো ফুল বহন করে। তারপর তার মধ্যে ফ্রেশ ফুল, অর্থাৎ সম্পর্কটা যাতে যেন খুব উষ্ণ, তাজা, আন্তরিক, এইটা হয়তো সিগনিফাই করে তাজা ফুল। দ্বিতীয়ত দেখবেন এই যে গুড মর্নিং মেসেজ আমরা প্রত্যেক দিন পাই, তার সঙ্গে
শুধু ফুল যে পাঠানো হয় তা নয়, তার সঙ্গে একটা কোটেশন, একটা কারোর কোট, একটা কোনো মুনি ঋষির বা কোনো বৈজ্ঞানিক তার কোনো একটা মন্তব্য, একটা কোটেশন সেখানে একটা করে পাঠানো হয়, একটা কোট পাঠানো হয়। এটারও কিন্তু ভারতবর্ষ ছাড়া অন্য কোথাও এই ধরনের বিষয় নেই। একটা ব্যাখ্যা হলো যে আমরা কিছুদিন ধরেই এটা নিয়ে চর্চা করছিলাম, তাতে মনে হয় যে এই কোট পাঠানো, প্রত্যেকটা কোটই একটা করে মূল্যবোধ এর কথা বলে। দেখবেন আপনারা যে মেসেজগুলো পান সেখানে যদি লক্ষ্য করেন, দেখবেন একটা করে এটা একটা মূল্যবোধের বিষয়, একটা কোনো মূল্যবোধকে সূচিত করে এই বিবৃতিগুলি বা উদ্ধৃতিগুলি। ভারতবর্ষ এখনো এই যুগেও এই মূল্যবোধের একটা বিষয় আমরা গুরুত্ব এখনো দিই, এবং সেই মূল্যবোধটা প্রাচীন মূল্যবোধ, সনাতন মূল্যবোধ। সেই গুরুত্বটার তাৎপর্যই হয়তো সেই উদ্ধৃতি বহন করে। আপনারা যদি গুড মর্নিং মেসেজগুলো আরেকটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন খুব অল্প বয়সী ছেলেমেয়েরা এটা একদম পাঠায় না, এবং মহিলারাও একদম প্রায় পাঠান না। এই যেটা আমি বললাম গুড মর্নিং মেসেজ খুব ইন্টারেস্টিং, সেটা কেবলমাত্র যে ভারতবর্ষের ব্যাপার তা না, ভারতবর্ষেও একটা বয়সের মানুষ পাঠান, মূলত তারা মধ্যবয়সী বা একটু বেশি বয়সী। অর্থাৎ এই যে মূল্যবোধের কথা আমরা বললাম, তারা হয়তো এই প্রাচীন মূল্যবোধ, পুরনো দিনের মূল্যবোধকে আরো বেশি করে গুরুত্ব আরোপ করেন বলেই অল্প বয়সীরা কিন্তু এই গুড মর্নিং মেসেজ খুব একটা লক্ষ্য করা যায় না যে তারা পাঠাচ্ছে। আর মহিলারা খুব কম ক্ষেত্রেই এই গুড মর্নিং মেসেজ তারা পাঠান। দেখুন, এই নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে। অতি সম্প্রতি আমি রিসার্চ ওয়াল স্ট্রিট জার্নালের কথা বললাম, অতি সম্প্রতি বায়োলজিক্যাল রিদম রিসার্চ বলে একটি বিশ্ববিখ্যাত জার্নাল, তাতে রাকেশ সোয়াইন এবং অতনু পতি একটি গবেষণাপত্র লিখেছেন সেই জার্নালে। তারা লিখছেন একই কথা, তারাও লিখছেন যে এটা ভারতবর্ষেই তারা লক্ষ্য করেছেন, এটা পৃথিবীর অন্যান্য জায়গায় এই বিষয়টা পাওয়া যায় না। কিন্তু তারা আরেকটি উল্লেখযোগ্য বিষয় এখানে যুক্ত করেছেন, সেটা হচ্ছে যেমন গুড মর্নিং মেসেজ ভারতবর্ষের মধ্যেই দেখা যায়, সেরকম গ্রুপে গুড মর্নিং মেসেজ এটা কিন্তু একদম অন্য কোথাও পৃথিবীতে পাওয়া যায় না। এমনকি তারা দেখাচ্ছেন আমাদের দেশে কথায় কথায় যে কোনো একটা ইস্যুতেই যে হারে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়, সেটাও কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। পৃথিবীর অন্য দেশে হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়, কিন্তু সেটা তার ব্যবহার এবং তার সংখ্যা ভীষণ ভীষণ রেস্ট্রিক্টেড। আমাদের দেশে যে কোনো বিষয়ে, যে কোনো একটা ঘটনা ঘটলেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার প্রবণতা আমরা লক্ষ্য করি। সেটাও হয়তো আমাদের এই ভারতবর্ষ তো সবসময় গোষ্ঠীতেই থাকতে পছন্দ করে, হয়তো তার একটা সামাজিক প্রতিফলন, সামাজিক যে আমাদের রীতি, তার একটা প্রতিফলন যে আমরা গোষ্ঠীর মধ্যে থাকতে পছন্দ করি। এবং যেহেতু আমাদের হাতেই ডিজিটাল টেকনোলজি, হোয়াটসঅ্যাপ এর মতো প্ল্যাটফর্মস এসে গেছে, সেই জন্য হয়তো আমরা আরো বেশি করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করি, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করি। যে কোনো ক্ষেত্রেই একটা ফর এক্সাম্পল একটা কোনো কালচারাল প্রোগ্রাম হবে, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে ফেললাম। একটা ক্লাসে নতুন ছাত্ররা অ্যাডমিশন নিচ্ছে, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে ফেললাম। আমরা একটা কোনো সামাজিক কাজ করবো, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে ফেললাম। এরকম কথায় কথায় হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা, এবং অদ্ভুতভাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই গুড মর্নিং মেসেজ সকালবেলা হলেই কেউ কেউ দিয়ে দেন।
এই এটা তো ভারতবর্ষে বটেই, এমনকি এই ভারতবর্ষে এই রাকেশ সোয়াইন এবং অতনুপতির যে পেপার, সেখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় তারা লক্ষ্য করেছেন, যে অ্যাডমিনরা যারা গ্রুপ পরিচালনা করেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো পরিচালনা করেন, একমাত্র আমাদের দেশে এই অ্যাডমিনদের লিখতে হয় নানা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আপনারা গ্রুপে হোয়াটসঅ্যাপ গুড মর্নিং মেসেজ লিখবেন না। গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন লিখে দেন যে প্লিজ ডোন্ট পোস্ট এনি গুড মর্নিং মেসেজেস ইন দিস গ্রুপ। তা এটাও কিন্তু একদম আমাদের একদম অন্যরকম একটা ফেনোমেনন, অন্যরকম একটা বৈশিষ্ট্য। আশা করি আপনারা এইগুলো ভাববেন, খুবই আকর্ষণীয় এই বিষয়। দেখুন, আমরা ডিজিটালাইজেশন বলতে আমরা কিন্তু কতগুলো টেকনোলজি ছাড়িয়ে যাচ্ছে, টেকনোলজি মানুষের হাতে পৌঁছে যাচ্ছে। আমরা সোশিওলজি বা সোশ্যাল সায়েন্সের লোক ঠিক এইভাবে ডিজিটালাইজেশনকে দেখি না। আমরা কিভাবে দেখি না, এই যে টেকনোলজি ছড়িয়ে যাচ্ছে তার কি প্রভাব মানুষের আচরণে, মানুষের প্রাত্যহিক জীবনে, মানুষের দুজন মানুষের মধ্যে যে স্পেস, দুজন মানুষের মধ্যে যে সম্পর্কের যে স্পেস, সেইখানে কিভাবে প্রভাব ফেলছে। আজ থেকে 200 বছর আগে বা 100 বছর আগে, 150 বছর আগে দুজন ব্যক্তির মধ্যে সামাজিক সম্পর্ক নির্ধারণ করত, সামাজিক সম্পর্কের প্রকৃতি নির্ধারণ করত হয় তাদের মুখোমুখি কথাবার্তা, মুখোমুখি আদান প্রদান, কেমন আছিস, কি ব্যাপার, শরীর কেমন আছে। তারপরে কিছুটা হয়তো চিঠিপত্র, অনেকদিন তোমার খবর পাইনি, আমরা তোমার জন্য চিন্তিত হয়ে আছি, সত্তর জানাও। আমরাও যখন ছোট ছিলাম এরকম চিঠিপত্র আসতো। টেলিফোনও তখন অত পপুলার নয়, বা টেলিগ্রাম, এই ধরনের জিনিসে যোগাযোগ হতো। এখন এই দুজন ব্যক্তির মধ্যে একদম টেকনোলজি মেডিয়েটেড, টেকনোলজির মাধ্যমেই সম্পর্ক, কমিউনিকেশন পরিচালিত হচ্ছে। এমনকি পাশাপাশি দুটো ঘরে দুজন আছেন, তার মধ্যেও হোয়াটসঅ্যাপে কথোপকথন হচ্ছে, হোয়াটসঅ্যাপে ইনফরমেশন। দেখুন, আমি কিন্তু একথা একবারও বলছি না যে এটা ভালো এটা খারাপ। এই ভালো খারাপের বিচার করার দায়িত্ব আমাদের নয়। আমরা শুধু যে ঘটনাটা ঘটছে সামাজিকভাবে সেগুলো কতটা তাৎপর্যপূর্ণ, কি কোন গভীরতায় গিয়ে আমরা সেই ঘটনাগুলোর বিশ্লেষণ দেখতে পারি, করতে পারি, আমরা শুধু আমাদের কাজ সমাজতাত্ত্বিক হিসেবে সেইটুকু। কিন্তু কোনটি ভালো, আপনারা এই আলোচনার পরবর্তীকালে একবারও এই উপসংহারে আসবেন না যে আমি আপনাদের কাছে এই কথা বললাম যে এটি ভালো বা এটি খারাপ। আমার বলার কোনোভাবেই সেটা উদ্দেশ্য নয়। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে দুজন ব্যক্তির মধ্যে কিন্তু একজন তৃতীয় অবজেক্ট, ফর এক্সাম্পল দুই ভাই দুটো ঘরে, পাশাপাশি দুটো ঘরে বসে আছে, এই ভাই ওই ভাইকে জানাচ্ছে হ্যাঁ রে মা ডাকছে খেতে আয়, সেটা হোয়াটসঅ্যাপে। এটা ভালো না খারাপ জানি না, কিন্তু এই ঘটনাটি ঘটছে। দেখুন, আমি যেটা বলছিলাম যে ডিজিটালাইজেশন মানে কখনোই আমরা এটা বুঝি না যে কত ব্যক্তি ইন্টারনেট কত ঘন্টা ব্যবহার করছেন, কি কি জেনারেশনের ইন্টারনেট ব্যবহার করছেন, 3G 4G ইত্যাদি, 5G। এটা আমরা, আমাদের বিষয় নয়। আমাদের বিষয় বেশি করে, যেমন আমি আপনাদের একটা ট্রাইড হিসেব দিতেই পারি ভারতবর্ষের মধ্যে, আপনারা বুঝতে পারবেন যে কত মানুষ কিভাবে এই প্রযুক্তি দ্বারা, প্রযুক্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছেন অলরেডি। অতি সম্প্রতি একদম, এটা একদম লেটেস্ট বলতে পারেন ডেটা ভারত সরকারের, ট্রাই, টেলিফোন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, তারা 2025-এর এই বছর জুন 30 জুন পর্যন্ত একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে। রিপোর্টটা সেপ্টেম্বরে বার হয়েছে, জাস্ট 2 মাস আগে, 3 মাস আগে। তাতে দেখাচ্ছেন যে ভারতবর্ষে 128 কোটি 50 লক্ষ মানুষ
সরি 128,50,00,000 মানুষ ভারতবর্ষে ব্যবহার করেন। সরি, আমি তথ্যটা একটু ভুল বললাম। 100,28,50,000 মানুষ, দুঃখিত। 100 কোটি ট্রায়ের একটা যে স্ট্যাটিস্টিক্স, সেটা হলো 100,28,50,000 মানুষ আপ টু 30 জুন, 30 জুন পর্যন্ত 100,28,50,000 মানুষ এই ইন্টারনেট পরিষেবা আওতায় এসেছেন। এবং এই ইন্টারনেট পরিষেবার আওতায় যে এসছেন, এটাও ওই ভারত সরকারেরই তথ্য, যে তার মধ্যে 50% হচ্ছে জিও। আমি এই জন্যে একটি বিশেষ পরিষেবা দেওয়া মানে প্রোভাইডারের নাম করলাম ভারত সরকারের রেকর্ড থেকেই, এই কারণে যে ভারতবর্ষের যে ডিজিটালাইজেশন এবং সামাজিক যোগাযোগ, যোগাযোগের প্রকৃতি পরিবর্তন, আমি তো মাঝে মাঝে বলি যে আমরা শিল্প বিপ্লব দেখেছি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 18th সেঞ্চুরিতে, আমরা ফ্রেঞ্চ রেভলিউশন দেখেছি 1789 সালে, তারপরে এটা কিন্তু প্রায় 3 নম্বর রেভলিউশন, যেটাকে বলতে পারেন ইন্টারনেট বা ডিজিটাল রেভলিউশন। এই ডিজিটাল রেভলিউশন ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে জিও। আপনাদের মনে থাকবে যে যখন এই পরিষেবাটা শুরু হয়, তারা ফ্রি ইন্টারনেট পরিষেবা প্রদানের মাধ্যমে আমাদের অভ্যাসেরই বদল ঘটিয়ে দিয়েছে। এবং এই জিও কিন্তু ভারতবর্ষের ডিজিটালাইজেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি এইটুকুই শুধু আজকে বলবো, এর বেশি কিছু আমার বলার নেই। দেখুন, নিকোলাস নেগ্রোপন্টে একজন বিখ্যাত তাত্ত্বিক। তিনি একটা বিখ্যাত বই লিখেছেন। বইটার নাম হলো বিইং ডিজিটাল। এই বিইং ডিজিটাল বইটাতে নিকোলাস নেগ্রোপন্টে একটা খুব সুন্দর কথা বলেছেন। এটা খুব বিখ্যাত বই। নেগ্রোপন্টে বলছেন যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আর অ্যাটমের কথা বলি না। আপনারাও মনে করে দেখুন, আমরা কিন্তু সত্যি আর অ্যাটম, বা যাকে বাংলায় আমরা বলি পরমাণু, সেই অ্যাটমের কথা বলি না। নেগ্রোপন্টে বলছেন বরং আমরা বাইটের কথা বলি, বিটস অ্যান্ড বাইটস। এই বিটস অ্যান্ড বাইটস আপনারাও বলেন এত জিবি, এত টিবি, গিগাবাইট, টেরাবাইট ইত্যাদি ইত্যাদি। তা নেগ্রোপন্টে বলছেন যে সমাজ ব্যবস্থা কেমন বদলে গেল, যে এখন আর আমরা চিঠি লিখি না। চিঠি মানে অনুপরমাণুর খেলা, কাগজ, পিস অফ পেপারস, একটা পেন, পিস অফ মানে অনুপরমাণুর খেলা। তার থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে কতগুলো মেসেজ পাঠাই, লিখি না। সেই লেখার জন্য কাগজও লাগে না, পেনও লাগে না, শুধু লাগে একটা স্মার্টফোন। এবং সেই যে আমরা লিখছি, এটা উনি একটা মেটাফরিক্যালি বলেছেন, আমরা যে লিখছি সেই লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি 0 এবং 1-এর অ্যালগোরিদমস। 0 এবং 1-এর অ্যালগোরিদমস। ধরুন আমি আপনাকে লিখছি যে আপনি কেমন আছেন, এটা কিন্তু ওই 0 আর 1-এর খেলা দিয়ে আমরা লিখছি। এটাই অ্যালগোরিদম, এবং এই মেসেজই আপনার কাছে পৌঁছে যাচ্ছে। দেখুন, আমি যে কথা বলছিলাম যে গুড মর্নিং মেসেজ আমরা এইভাবে, এই ভারতবর্ষে তো এটা আগে কখনো ছিল না। আমি আজকে প্রায় 20টা গুড মর্নিং মেসেজ পেয়েছি।
এই 20টা গুড মর্নিং মেসেজের মধ্যে আপনারা খুব জানলে অবাক হবেন যে প্রায় 3 থেকে 4 জন একই মেসেজ দুবার করে আমায় পাঠিয়েছেন। এটা হয়তো আপনাদেরও এই ঘটনা ঘটে। একই মেসেজ, সেম মেসেজ, আমি যখন খুলছি একটি ফটো, তাতে একটা ফুল, তলায় লেখা গুড মর্নিং, একটা কোট হয়তো আছে, আবার পরের ফটোটা সেম, ওই কয়েক সেকেন্ডের ব্যবধানে, হোয়াটসঅ্যাপে তো সময়টা দেখা যায়, কয়েক সেকেন্ডের ব্যবধানে তিনি আবার পাঠিয়েছেন। এরকম প্রায় দুটো তিনটে, দুজন তিনজনের ক্ষেত্রে আজকে আমার হয়েছে এই ঘটনা, বা প্রত্যেক দিনই ঘটে। মানেটা কি বলুন তো? এর অর্থ হলো প্রথমবার গুড মর্নিং বলার পর, মানে মেসেজটা পাঠানোর পর তিনি রেজিস্টারই করেননি যে তিনি অলরেডি একবার আমায় পাঠিয়েছেন। অর্থাৎ প্রথমবারের গুড মর্নিং মেসেজ পাঠানো, দেখুন কতটা ইমোশনাল ভয়েড সেখানে রয়েছে। অর্থাৎ আমরা যে কথাটা আমরা এবার আসবো, যে এই যে আজকে আমরা যে প্রসঙ্গে আসবো, যে সামাজিক সম্পর্ক কিভাবে আবর্তিত হচ্ছে এই ডিজিটাল টেকনোলজির মাধ্যমে, সেখানে কিন্তু এই সামাজিক সম্পর্কের মধ্যে যে উষ্ণতা, গভীরতা, আন্তরিকতা, এই বিষয়গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু অন্যভাবে আসছে। আমি ক্ষতিগ্রস্ত শব্দটা যদি নাও বলি, অন্যভাবে আসছে। দেখুন, তা না হয়তো দুবার মেসেজ কেন পাঠাবেন? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সকালবেলা বাজার করতে, আপনার সঙ্গে কোনো একজন বন্ধুর দেখা হলো বা পরিচিত কারোর সঙ্গে দেখা হলো, আপনি গুড মর্নিং কি দুবার বলেন? কেন বলেন না? এই জন্য বলেন না, প্রথমবারের গুড মর্নিং এর অর্থ আপনার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনি তাকে গুড মর্নিং বললেন, সে বললেন হ্যাঁ ভাই গুড মর্নিং, ভালো আছো তো? এই যে প্রথমবারের গুড মর্নিং যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিলেই বলে 2 মিনিট বাদে বা কয়েক সেকেন্ড বাদে আপনি আবার একবার গুড মর্নিং বলেন না। তাহলে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে যখন আমরা মেসেজ পাঠাচ্ছি, একই মেসেজ কেন দুবার পাঠাচ্ছেন? তার মানে প্রথমবার মেসেজে পাঠানোর কোনো ইমোশনাল অ্যারাউজাল হয়নি। প্রথমবার মেসেজটা আসলে, এইটাকে বহুদিন আগে একজন জার্মান সমাজতত্ত্ববিদ, তার নাম জর্জ জিমেল, সেটাকে বলছেন ব্লাস অ্যাটিটিউড। ব্লাস অ্যাটিটিউড, ব্লাস অ্যাটিটিউড বিষয়টা হলো এই, যে আমরা কখনো কখনো কোনো কোনো কাজ করি যখন এই ইমোশন জায়গাটাকে সেখানে সরিয়ে রাখি। আমরা একদম ওই, আপনি একটা নেটওয়ার্কের অংশ, আপনাকে আমি আরো 50 জনকে মেসেজ পাঠিয়েছি, আপনাকেও পাঠাচ্ছি, পেলে ভালো, না পেলে ভালো, আপনি উত্তর দিলে ভালো, না উত্তর দিলে ভালো। কয়েকদিন যদি উত্তর না দেন তখন মাইন্ড করবো, প্রথম দিন উত্তর দিলেন কি দিলেন না, ডাজন্ট ম্যাটার। অনেক সময় উত্তর আমিও দিই না, সকালে গুড মর্নিং, বিকেলে উত্তর দিই। খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে ইগনোর করি, সেও আবার পরের দিন আবার পাঠায়, 10 দিন পাঠায়। আমি কখনো কখনো দেখি তার 10টা গুড মর্নিং মেসেজ উত্তর আমি দিইনি, তখন খারাপ লাগে, একটা পাঠাই গুড মর্নিং। তো দেখুন, বিষয়টা হলো এই, যে সকালবেলা যখন আমি রাস্তা দিয়ে বাজার করতে যাওয়ার সময় কাউকে গুড মর্নিং বলি, সেই গুড মর্নিং এর যে অভিঘাত, সেই গুড মর্নিং এর যে ডায়নামিক্স, সেই গুড মর্নিং এর সঙ্গে যে আমার আন্তরিকতা, যে ইমোশন, যে বাস্তবতা জড়িয়ে আছে, আমি যখন সকালবেলা গুড মর্নিং মেসেজ পাঠাচ্ছি, সেই বাস্তবতা থাকে না। ফলে দুবার পাঠাই, তিনবার পাঠাই, কেউ রিপ্লাই না করলেও মাইন্ড করি না, অতটা মাইন্ড করি না। ধরুন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, কেউ আপনাকে গুড মর্নিং বললো, আপনি গুড মর্নিং বললেন না, সে কি ভাববে? ভয়ঙ্কর অভিঘাত তৈরি হবে। কিন্তু আপনাকে গুড মর্নিং মেসেজ পাঠালাম, সে পাঠালেন, আপনি ধরলেন হয়তো দেখেনি বা মিস করেছে বা কিছু একটা, আপনারও তো মনে নেই কজনকে পাঠিয়েছেন, আপনি 50 জনকে পাঠিয়েছেন না 49 জনকে পাঠিয়েছেন, আপনারও মনে নেই। অর্থাৎ একটা ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাটিটিউড, যাকে জিমেল বলছেন ব্লাস অ্যাটিটিউড, সেই ব্লাস অ্যাটিটিউড তৈরি হয়, এই যা সামাজিক সম্পর্ককে এই এর মধ্যে ঢুকে পড়ে। অর্থাৎ ডিজিটাল যে ব্যবস্থা, ডিজিটাল যে টেকনোলজি, তা এই দুজন ব্যক্তির যে কথোপকথন, দুজন ব্যক্তির যে সামাজিক কথার ডাইনামিক্স, সেটার মধ্যে
আহ, প্রবেশ করে দেয়। দেখুন 1995 সালে এমবার্তো একো, একজন বিখ্যাত তাত্ত্বিক, তিনি একটি বই লিখেছেন, এমবার্তো একো। বইটার নাম ট্রাভেলস ইন হাইপার রিয়েলিটি। এই বইটাতে তিনি এই ধরনের ঘটনার অনেক ব্যাখ্যা করেছেন, কিভাবে ডিজিটাল টেকনোলজি আমাদের প্রাত্যহিক জীবনকে পরিবর্তিত করে দিচ্ছে। তাতে তিনি একটা কনসেপ্ট ডেভেলপ করেছেন। কনসেপ্টটা হলো টোটাল ফেক। খুব সুন্দর কনসেপ্ট, টোটাল ফেক। অর্থাৎ এই যে ডিজিটাল টেকনোলজির মাধ্যমে যে সম্পর্কগুলো আমরা তৈরি করছি, তার মধ্যে কিন্তু একটা বড় অংশে টোটাল ফেক আছে। এটা আমার কথা নয়। কিরকম তিনি উদাহরণ দিচ্ছেন, দেখুন আমরা যখন ওয়াক্স মিউজিয়ামে যাই, মোমের তৈরি মিউজিয়াম মডেলস, সেগুলোকে দেখে উনি লিখছেন, কখনো কখনো এই মডেলগুলোকে দেখে, ওয়াক্স মিউজিয়ামের মডেল দেখে মনে হয় দিস আর মোর রিয়েল দ্যান দ্য রিয়েল। অর্থাৎ এত জীবন্ত মনে হয় যে বলে জীবন্ত থেকেও জীবন্ত, কিন্তু আসলে সেগুলো জীবন্ত না। এই ধরনের মেসেজ, এই ধরনের টেকনোলজির মাধ্যমে যে সামাজিক যোগাযোগ, তার একটা বড় অংশ, সবগুলো কখনোই নয়। হ্যাঁ, আপনি যখন অনেক দূর থেকে আপনার পরিবারের কোনো মা বাবা কাউকে আপনি ইয়ে করছেন, যোগাযোগ করছেন, তার মধ্যে কি ফেক রয়েছে? না, সেটা হয়তো নয়, কিন্তু একটা বড় অংশের মধ্যে কিন্তু এই ফেক রয়েছে, যেটাকে আমি বললাম ইমোশনাল ভয়েডস। দেখুন, আমি আরো কতগুলো খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব, যে কেমন ভাবে প্রথমত কিছু গবেষণাপত্র এরকম ভাবে দেখাচ্ছে যে এই স্মার্টফোন, প্রথমেই বলে রাখি এই প্রসঙ্গে আসার আগে, দেখুন মোবাইল ফোন আর স্মার্টফোন, বেসিক মোবাইল ফোন আর স্মার্টফোনের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। আমি আজকে যে আলোচনাটা মূলত করছি সেটা কিন্তু স্মার্টফোন। মোবাইল বেসিক যে ফোন, যেখানে হোয়াটসঅ্যাপ কিছু করা যায় না, শুধু কল করা যায়। আমরাও আজ থেকে 10 বা 15 বছর আগে যখন মোবাইল জনপ্রিয় হচ্ছে, তখন আমরা যে মোবাইলগুলো ব্যবহার করতাম, ফোনগুলো ব্যবহার করতাম, সেগুলো হলো বেসিক ফোন। সেই বেসিক ফোনের একটাই কাজ ছিল, সেটা হলো কথা বলা। বেসিক ফোনে না ছিল ক্যামেরা, না ছিল ভিডিও দেখার সুযোগ, না ভিডিও কল করার সুযোগ, না অন্যান্য ফিচার্স, কিছুই ছিল না। ফলে এই স্মার্টফোন কিন্তু অনেক বেশি রেভলিউশন এনে দিয়েছে। বেসিক ফোন কি রেভলিউশন এনেছিল? একটা খুব সুন্দর কথা আপনাদের বলি। তার আগে ছিল ল্যান্ড ফোন। ল্যান্ড ফোনের মাধ্যমে হতো কি, প্রত্যেক পরিবারে একটি করে ল্যান্ড ফোন থাকতো। ফলে আপনার যদি 10টা বন্ধুর বাড়ি ল্যান্ড ফোন থাকতো, সেটা কিন্তু 10টা পরিবারের মধ্যে যোগাযোগ হতো। অর্থাৎ ল্যান্ড ফোন যে তার যে নেটওয়ার্ক, বাড়িতে একটা থাকতো এবং পরিবারের সকলেই সেই ল্যান্ডফোনকে কেন্দ্র করেই তাদের যোগাযোগ তৈরি করত। অর্থাৎ ল্যান্ডফোনের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা কিন্তু ফ্যামিলি বেসড নেটওয়ার্ক, এবং সেই ফ্যামিলি বেসড নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে কিছু জিওগ্রাফি যুক্ত ছিল। অর্থাৎ ল্যান্ডফোন একটা নির্দিষ্ট পরিবারের নির্দিষ্ট জায়গায় থাকতো রাখা, সেটা ঘুরে বেড়াতো না। মোবাইল ফোনের মতো মোবাইল নামটাই হচ্ছে মোবাইল, যেখানে জিওগ্রাফি নেই। খুব ইন্টারেস্টিং। ল্যান্ডফোন একটা জায়গায় ফিক্সড, একটা জায়গায় রাখা রয়েছে, সেটা একটা পরিবারে, এবং পরিবারের সব সদস্যই সেটা ব্যবহার করছেন। ফলে ল্যান্ডফোন এর যে ইস্যুটা, সেটা কিন্তু একটা অনেকগুলো পরিবারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করত, এবং সেখানে একটা জিওগ্রাফি ছিল। মোবাইল ফোন যেটা করলো, পরিবার থেকে ভেঙে ব্যক্তির হাতে তুলে দিল, এবং সেই ব্যক্তি ঘুরে বেড়ায়। আজ কলকাতায় থাকে তো কাল বম্বেতে থাকে, তো পরশুদিন দিল্লিতে থাকে। ফলে জিওগ্রাফিটা আর নেই। ফোনের সঙ্গে যে জিওগ্রাফি ছিল, ফলে এখন ল্যান্ডফোনে একজন ব্যক্তি কোথায় আছেন
সেটা দেখতে, সরি, মোবাইল ফোনে একজন ব্যক্তি কোথায় আছেন সেটা দেখতে গেলে দেখতে হয় লোকেশন, টাওয়ার লোকেশন। এই শব্দও আমাদের কোনোদিন জানা ছিল না যে টাওয়ারের আবার লোকেশন, এই জিনিসগুলো একদম নতুন। এবং টাওয়ার লোকেশন দিয়ে একজন ব্যক্তির গতিবিধি পুরো নির্ধারিত হয়ে যায়। তো যেটা আমি বলছিলাম যে বেসিক ফোন এবং স্মার্টফোনের মধ্যে তফাৎ হয়ে যাচ্ছে। আর একটি খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলে অন্য প্রসঙ্গে চলে যাই। দেখুন, এই যে স্মার্টফোনে একটা ক্যামেরা যোগ করে দেওয়া হলো, এই ক্যামেরা কি করলো, আমাদের এতদিন তো ক্যামেরা ছিল না, ক্যামেরা অন্যভাবে ছিল। আমরা যখন বেড়াতে যেতাম একটা ক্যামেরা সংগ্রহ করতাম, বা বাড়িতে একটা ক্যামেরা থাকতো, সেই ক্যামেরাটাকে যে সমস্ত জিনিস লাগে, ব্যাটারি, রিল ইত্যাদি দিয়ে ক্যামেরা নিয়ে যেতাম। কিন্তু এখন আমাদের হাতে হাতে মানে ব্যক্তির হাতে ক্যামেরা চলে এলো। ফলে হলো কি, আমাদের যে মেমোরাইজেশন, অর্থাৎ কোনো ঘটনাকে মনে রাখা, মনে করা, ডকুমেন্টেশন, এই ক্ষেত্রেও একটা যুগান্তকারী পরিবর্তন এসে গেল। অর্থাৎ সামাজিক সম্পর্কের ক্ষেত্রে, যেহেতু আজ আমরা সামাজিক সম্পর্কের আলোচনাই করছি, এরপরেই আমি আসবো ডিপির যুগ। অর্থাৎ আপনারা অনেকেই ডিপি পাল্টান ফেসবুক, হোয়াটসঅ্যাপে। তার পেছনেও একটা বিস্তর সমাজতাত্ত্বিক ইন্টারেস্টিং ঘটনা লুকিয়ে আছে, সেটা আমরা আসছি। তার আগে যেটা বলি যে মেমোরাইজেশনের ক্ষেত্রেও কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেল, এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও তাই। আমার ধরুন কোনো একটা অনুষ্ঠান বাড়িতে কোনো একজন ব্যক্তির সঙ্গে আপনার দেখা হয়েছিল বহু বছর আগে, আপনার যদি ছবি রাখা থাকে, আপনি দেখেই মনে করতে পারবেন যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই ব্যক্তিটাকে তো এইরকম দেখতে, এই নাম। এই ছবি যদি না থাকতো তাহলে কিন্তু সেই ব্যক্তিও আপনার জীবন থেকে হারিয়ে যেত। ফলে আমি পরবর্তীকালে আসবো যে ওই তার নাম্বার সেভ করে রাখার, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের নাম্বার সেভ করে রাখার যে উপায় স্মার্টফোন আমাদের দিয়েছে, বা ওটা বেসিক ফোনেও ছিল। ফলে সামাজিক সম্পর্ক কিন্তু অনেক নিবিড় হয়ে গেছে। ব্যক্তির হারিয়ে যাওয়া, কিন্তু সম্পর্ক হারিয়ে যাওয়ার যে যুগটা আমাদের সময় ছিল, আমাদের বহু ছোটবেলাকার বন্ধু, তারা কোথায় আছে, কি ব্যাপার, আমরা আর ট্রেসই করতে পারি না। করলেও যদি ট্রেস করতে হয়ও, তাহলে ওই ডিজিটাল টেকনোলজির সাহায্য নিতে হয়। ফেসবুকে যদি তার নামটা মনে থাকে, যদি তার চেহারাটা মনে থাকে, তাহলে ফেসবুকে তাকে হয়তো ট্রেস করলেও করতে পারি, কিন্তু সেও ডিজিটাল টেকনোলজির প্রভাব। অর্থাৎ সামাজিক সম্পর্কের একটা নিবিড় এবং সামাজিক সম্পর্কের একটা স্থায়িত্ব কিন্তু হয়ে গেছে। দেখুন, ডিজিটাল টেকনোলজি প্রতি পদক্ষেপে, প্রতিটি পর্যায়ে আমাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব তৈরি করেছে। এই যে এক্ষুনি আমি বললাম যে সামাজিক সম্পর্ক থেকে ইমোশন চলে যাচ্ছে, কিন্তু সামাজিক সম্পর্কটা রাখা সুবিধে হচ্ছে। এই যে নান্দিক যে চরিত্র, সেটা কিন্তু প্রতি মুহূর্তে আমরা দেখব, আরো কয়েকটা ক্ষেত্রে দেখব। দেখুন, এবার আসি ডিপি, যে ইন্টারেস্টিং সোশিওলজিক্যাল ডাইমেনশন রয়েছে, সমাজতাত্ত্বিক তাৎপর্য ডিপির। এই ডিপি আপনারাও দেন, পাল্টান ইত্যাদি। সেই ডিপি বা ডিসপ্লে পিকচার, এই ডিপি কিন্তু সাউথ এশিয়ায় ডিপি বলা হয়। পৃথিবীর অন্যান্য জায়গায় এটাকে ডিপি বলা হয় না, বরং সেটাকে প্রোফাইল পিকচার বলা হয়। এই ডিপি দেওয়ার যুগ মোটামুটি ভাবে শুরু হয়েছে খুব খুব পপুলার ওয়েতে 2010 সাল থেকে। তার আগে এতটা ডিপি দেওয়ার মানে জনপ্রিয় ছিল না ডিপির বিষয়টা। তো এই ডিপি করেছে কি, আমাদের পাবলিক ইমেজ একটা তৈরি করতে সাহায্য করেছে।
অর্থাৎ ডিপিটা আপনারাও এটা যখন ডিপি দেন, অনেক ভাবনা চিন্তা করে ডিপি দেন। কোন ডিপিটা দিলে আপনি অন্যের চোখে নিজেকে যেভাবে ধরা দিতে চান, সেই সেই রকম একটা ছবি, এবং সেই ছবিটাই আপনি দেন। এবং এই ডিজিটাল টেকনোলজি আর একটা জায়গাও আমাদের তৈরি করেছে, যে সৌন্দর্যকে নতুন করে ডিফাইন করার একটা সুযোগ করে দিয়েছে ফটো এডিটিং করার মাধ্যমে, ফটোশপ ইত্যাদি যে সমস্ত প্রযুক্তি আছে তার মাধ্যমে। ফলে সেই রিডিফাইন্ড বিউটিফিকেশন, সেইটা দিয়ে ছবিটাকে নানা রকম ভাবে এনহ্যান্স করে, তার ফিচার্স এনহ্যান্স করে, তার নেগেটিভিটির দিকগুলো যেগুলো নেতিবাচক ছবিতে ফুটে উঠছে, কোথাও মনে হয় শ্যাডো ফুটে উঠছে, তাহলে আমার যা আমি যেভাবে নিজেকে দেখাতে চাই মানুষকে সেটা হচ্ছে না। কখনো মনে হয় শার্পনেস একটু বাড়িয়ে দিলে একটু বোধহয় আমি নিজেকে একটু বেশি যেরকম ভাবে দেখাতে চাই সেরকম ভাবে দেখাতে পারবো। কখনো মনে হয় যে এরকম নানা রকম ফিচার্স আমরা কিন্তু লক্ষ্য করি। দেখুন, এই ডিপির ক্ষেত্রে আবার একটি সুন্দর মজার ব্যাপার আমরা লক্ষ্য করেছি। সেটা একেবারে বাচ্চারা যখন ডিপি দেয়, বাচ্চাদের হাতেও এখন হোয়াটসঅ্যাপ আছে, তারাও অনেক সময় ফেসবুক হয়তো করে। ফলে ডিপির ক্ষেত্রে কিন্তু শিশুরা, বাচ্চারা দেখবেন তারা চট করে নিজের ছবি দেয় না। এই প্রসঙ্গটা পরে আসছি, যে কিভাবে দেখুন আমাদের মোবাইল ব্যবস্থা আমাদের মধ্যে একটা ধরনের ইন্ডিভিজুয়ালাইজেশন তৈরি করেছে, আমাদের ব্যক্তিকেন্দ্রিক করে তুলছে। সেখানেও একটা দ্বন্দ্ব আছে, আমরা আসবো। কিন্তু শিশুরা তো এত ব্যক্তিকেন্দ্রিক হয় না, ফলে শিশুরা কিন্তু ওই নিজের মুখ বা ডিপি ছবি দেওয়া চট করে দেয় না। দিলেও তারা ফুল, বেলপাতা ইত্যাদি কোনো প্রাণী, তাদের পছন্দসই কোনো হাতের আঁকা ছবি, সূর্য, এই ধরনের জিনিস শিশুরা দেয়। এরপর যখন অ্যাডাল্ট, অর্থাৎ যিনি তার ব্যক্তিত্বকে এবার গড়ে তুলেছেন বা মানুষের সামনে তার ব্যক্তিত্বকে হাজির করতে চান, এই ধরনের মধ্যবয়সী লোক বা প্রাপ্তবয়স্ক মানুষ, তারা দেখবেন ডিপি দেন। আবার যদি একটু বয়স্ক মানুষের দিকে চলে যান, তখন দেখবেন তারা আবার আমাদের এই যে সাংস্কৃতিক পরিমণ্ডলে তারা অনেক সময় আবার ধর্মীয় কোনো বাণী, ধর্মীয় কোনো লেখা, ধর্মীয় কোনো সিম্বল ইত্যাদি তারা তাদের ডিপিতে দিয়ে রাখেন। অর্থাৎ এই যে ডিপি সিলেকশনের মধ্যে দিয়ে কিন্তু একটা সমাজতাত্ত্বিক চরিত্র যে ব্যক্তি দিচ্ছেন তার কিন্তু তার নেচার, তার চিন্তা ভাবনা ইত্যাদি লক্ষ্য করা যায়। আর যেটা আপনারা সব সময় খেয়াল করবেন, যে এক্ষেত্রেও কিন্তু মহিলারা অনেক বেশি সচেতন, অনেক বেশি ক্যালকুলেটিভ ডিপি দেওয়ার ক্ষেত্রে। এটা আমরা সারা ভারতবর্ষ জুড়েই দেখতে পাই। দেখুন, এইগুলো যেগুলো আমরা বলছি সেগুলো মূলত ভারতবর্ষ কেন্দ্রিক আমাদের যে পর্যবেক্ষণ, কারণ পৃথিবীর সমস্ত দেশের সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করার মতো সুযোগ তো আমাদের হয় না। ফলে ভারতবর্ষের মধ্যে আমরা দেখি যে মহিলারা কিন্তু অনেক বেশি ক্যালকুলেটিভ, তারা অনেক বেশি হিসেবি, তারা অনেক বেশি চিন্তা ভাবনা করে এই ডিপি দেন। আসলে ডিপিটা আমাদের যে শব্দটা ডিপি, ডিসপ্লে প্রোফাইল, এটা ফেসবুকের আগে অর্কুট একটা প্ল্যাটফর্ম ছিল। সেই অর্কুট প্রথম কিন্তু এই ডিপিটা পপুলারাইজ করে, তৈরি করেছে কিনা জানি না, কিন্তু পপুলারাইজ করে অর্কুট। পরবর্তীকালে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের দৌলতে কিন্তু আমরা দেখি এই ডিপিটা খুব অর্থবহ একজন ব্যক্তির ক্ষেত্রে হয়ে উঠেছে। মজার ব্যাপার হলো অনেক ব্যক্তি আছেন ডিপি চেঞ্জ করেন, আজ একটা ছবি, 15 দিন বাদে আর একটা ছবি, নানা রকম দেন। কিছু কিছু দিনের প্রতি সিগনিফাই করেন, অনেকে যেমন 15ই আগস্টের দিন একটা ফ্ল্যাগ দিয়ে রাখেন ইত্যাদি। অর্থাৎ তার যেমন তার ব্যক্তিত্ব, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তাকে কেমন দেখতে, কেমন ভাবে তিনি দেখাতে চান মানুষকে, এই সমস্তগুলো যেমন
তিনি তার ডিসপ্লের মধ্যে দিয়ে দেখাতে চান বা জানাতে চান, সেই জন্য এটা সমাজতাত্ত্বিক দিক থেকে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনারা সবাই করেন এটা, ডিসপ্লে ডিপি তুলে দেওয়া, অফ করে দেওয়া, এইটা কিন্তু একটা ভয়ঙ্কর নেগেটিভ প্রোটেস্ট হিসেবে চিহ্নিত হয়। এটা কিন্তু, অর্থাৎ কি মজার ব্যাপার দেখুন, ডিপি তুলে নেওয়ার মধ্যে তো আপাত দৃষ্টিতে কোনো প্রতিবাদের গল্প নেই। আপনার প্রতিবাদ করতে হয় আগে, আজ থেকে 50 বছর আগে আপনি কিভাবে প্রতিবাদ করতেন? আপনার প্রতিবাদ করতে হলে আপনি একটা মাইকে বলতেন, একটা মিছিল নিয়ে বার করতেন, বা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া করে প্রতিবাদ করতেন, বা কোথাও চিঠি লিখতেন খবরের কাগজের দপ্তরে যে এইটা আমি মানি না ইত্যাদি। কিন্তু এই ডিপি কি ইন্টারেস্টিং, ডিজিটাল টেকনোলজি কিভাবে প্রতিবাদের ভাষাটা একটা নতুন নিউ ল্যাঙ্গুয়েজ অফ প্রোটেস্ট তৈরি করলো, যে আপনি কিছুই করলেন না, আপনি শুধু নিজের ডিপিটাকে কালো করে দিলেন। আপনি যেই নিজের ডিপিটাকে কালো করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার যারা ঘনিষ্ঠ তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করবে, সামথিং হ্যাজ হ্যাপেন্ড, কি হলো ভাই তোমার? অর্থাৎ ডিপি যে দেবেন না আপনি, তার কোনো উপায় কিন্তু ডিজিটাল মানে ডিজিটাল যে টেকনোলজি বা ডিজিটাল যে বলতে পারি ফ্যাশন রাখেনি। আপনি ডিপি তুলে নিলেই আপনাকে অসংখ্য প্রশ্নের মধ্যে ফেলতে হবে। আর যদি কেউ প্রশ্ন না করে তাহলে আপনার কোনো বন্ধু বান্ধব তারা কিন্তু ধরে নেবে যে আপনি কোথাও কোনো একটা বিষয়ের কোনো প্রতিবাদ জানাচ্ছেন। দেখুন, এই যে নতুন মাধ্যমে নতুন টেকনোলজির মাধ্যমে যে সামাজিক সম্পর্ক আমরা তৈরি করছি, সামাজিক সম্পর্ক নতুন ভাবে, এটাকে অনেক সময় বলে মেডিয়েটেড রিলেশনস। দেখুন, এর মাধ্যমে আমরা সত্তাকে নতুন ভাবে পাচ্ছি। দেখুন, এই ডিজিটাল টেকনোলজি আসার আগে সেলফির কথা আপনারা শোনেননি। সেলফি কথাটাই এসছে সেলফ থেকে, অর্থাৎ সত্তার উদযাপন, ব্যক্তি স্বাতন্ত্র্যের উদযাপন। এই সেলফি কি মজার ব্যাপার দেখুন, সেলফ কিভাবে আসছে। এই সেলফ শুধু সেলফিতে আসছে না, আমরা এই ডিজিটাল টেকনোলজি শেয়ারিং এর নতুন অর্থ করেছি। আমরা ছোটবেলায় যখন ক্লাসে পড়তাম বিশ্ববিদ্যালয়ে, তখন শেয়ারিং মানে বুঝতাম একসঙ্গে বাড়ির থেকে যে টিফিন আমরা নিতাম সেই টিফিন ভাগ করে খাওয়া, এটাই শেয়ারিং। আমরা শেয়ারিং মানে বুঝতাম পরিবারে যদি 3 ভাই 4 ভাই থাকতেন, একসঙ্গে খাবার ভাগ করে খাওয়া, বা যে গরম জামা কাপড় আছে সেগুলো ভাগ করে নেওয়া, যে ছোট পড়ার জায়গা আছে সেটাকে ভাগ করে নেওয়া। শেয়ারিং এর মানে ছিল এইটা। আজকে শেয়ারিং এর মানে হচ্ছে কিছু ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিছু পোস্ট করা, তার মানে শেয়ারিং। এই পোস্ট যে করা, দেখুন আমরা যখন বাড়িতে ছোটবেলায় পাড়ায় স্কুলে ইউনিভার্সিটিতে শেয়ার করতাম, সেই শেয়ারিং এর মধ্যে কিন্তু একটা পরার্থপরতা থাকতো, অল্ট্রুইজম থাকতো, যে আমি অন্যের কথা ভাবছি, আমার কথা ভাবছি না। আমার রুটি অন্যকে দিয়ে দিচ্ছি, আমার টিফিন অন্যকে দিয়ে দিচ্ছি, আমার গরম জামা অন্যকে দিয়ে দিচ্ছি। দিস ওয়াজ দ্য মিনিং অফ শেয়ারিং অ্যান্ড সিগনিফিকেন্স অফ শেয়ারিং। নাও দ্য মিনিং অফ শেয়ারিং হ্যাজ বিন অল্টার্ড, চেঞ্জ হয়ে গেছে। এখন শেয়ারিং মানে কি? পোস্ট করা। এবং কোনটা পোস্ট করা? যে পোস্টের মধ্যে আপনার সত্তা ভীষণভাবে রয়েছে। আপনি দেখাতে চাইছেন আপনি বিয়ে বাড়ি গেছেন, সেই জন্য পোস্ট করেছেন। আপনি দেখাতে চাইছেন আপনি পাহাড়ে গেছেন, সেই জন্য আপনি পোস্ট করেছেন। অর্থাৎ এই যে শেয়ারিং, এই শেয়ারিংটা কিন্তু অল্ট্রুইস্টিক নয়, পরার্থপর নয়, পুরোপুরি একজন ব্যক্তিকে কেন্দ্র করে। অর্থাৎ ব্যক্তি যিনি দিচ্ছেন তিনি তাকেই সেই শেয়ারিং এর মাধ্যমে আরো 5 জনের সামনে উপস্থিত করছেন। শুধু নামটা হয়ে গেছে শেয়ারিং, আসলেও এটা শেয়ারিং না। যদি বলেন খুব খারাপ কথায়, আসলে এটা আপনি কি করেছেন সেটা লোককে দেখানো, আপনি কি রান্না করেছেন সেটা লোককে দেখানো, সেই রান্নাটা লোককে খাওয়ানো নয়। খুব মজার ব্যাপার যে এই
পরিবর্তন কিন্তু আমাদের হচ্ছে। আবারও আমি বলছি, আমার এই বক্তব্য শোনার পর কেউ ভাববেন না যে আমি কোনো খারাপের দিকে ইঙ্গিত করছি বা কোনো ভালোর দিকে ইঙ্গিত করছি। আমি শুধু আমার চোখে সমাজতত্ত্বের ছাত্র হিসেবে যেটা আমি বুঝতে পারছি সেইটাই আপনাদের সামনে রাখছি। দেখুন, ঠিক একই রকম ভাবে ফ্রেন্ডস, ফেসবুক ফ্রেন্ডস, বন্ধুত্বের সংজ্ঞাও বদলে গেছে। আজকে যে বন্ধু, এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়। ভাবুন তো, আপনি স্কুলে কখনো কোনো বন্ধুকে বলেছেন এই তুই আমার বন্ধু হবি, তার মানেই অন্য হয়ে যায়। বন্ধুত্ব গড়ে ওঠে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে, পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্ব ওইভাবে রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধু হয় না, কিন্তু ডিজিটাল টেকনোলজি আমাদের সেই বন্ধুত্ব ওইভাবে তৈরি করে। এবং যে বন্ধু, মজার ব্যাপার, যে বন্ধু আসলেও আমার বন্ধু নয়, সেটা আমি জানিও, তাকে আমি চিনি না, জানি না, সেই জন্য সে বন্ধু নয়। এই যে বন্ধুর গ্রুপ, গোষ্ঠী, আমি এই বন্ধু গোষ্ঠীর একজন। আমার ফেসবুকে 1000 বন্ধু আছে, 2000 বন্ধু আছে, 3000 বন্ধু আছে, হোয়াটসঅ্যাপে এত গ্রুপে আমি মেম্বার। এই প্রত্যেকটা নেটওয়ার্কে আমি একজন ব্যক্তি। দেখুন, এই টেকনোলজি আমাদের এই নেটওয়ার্কের অংশ করে তুলেছে, এবং অনেক ক্ষেত্রেই এই নেটওয়ার্ক, আমি একটা নেটওয়ার্কেরই অংশ। এই নেটওয়ার্ক কি করেছে? এই নেটওয়ার্ক আমাকে ফ্রিডম দিয়েছে। এই ইন্টারনেট টেকনোলজি আমাকে ফ্রিডম দিয়েছে। আমি ইচ্ছে করলেই এখন বাড়িতে বসে বসে মেসি কিরকম ভাবে বেস্ট 10টা গোল দিয়েছে আমি দেখে নিতে পারি। কেউ কিচ্ছু মনে করবে না, কেউ কিছু জানতেও পারবে না। আমি মেসি দিয়ে দেখছি, আমাকে কেউ ডিস্টার্বও করবে না। আমি মেসি দেখছি না অন্য কোনো সত্যজিৎ রায়ের সিনেমা দেখছি, কেউ কিছু মাইন্ড করবে না। অর্থাৎ আমার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু বেড়ে গেছে। আমি একটু আগেই বলেছিলাম, ডিজিটাল টেকনোলজি নানাভাবে আমাদের দ্বান্দ্বিক একটা পরিস্থিতি তৈরি করেছে, ফলে ব্যক্তি স্বাধীনতা বেড়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ব্যক্তি স্বাধীনতা কমেও গেছে। ওই নেটওয়ার্কের মধ্যে আমি থাকার ফলে যখন তখন আমায় ফোন করতে পারে লোকে, যখন তখন আমায় ডেকে পাঠাতে পারে আমার অফিসে, যখন তখন আমায় বলতে পারে যে তুমি এখন এত রাত্রিরে হোয়াটসঅ্যাপ দেখছো কেন। অর্থাৎ এটাকে বলা হচ্ছে অ্যাম্বিয়েন্ট কোপ্রেজেন্স। অ্যাম্বিয়েন্ট কোপ্রেজেন্স মানে হলো এই যে নেটওয়ার্কের, একটা বড় নেটওয়ার্কের মধ্যে আমরা জড়িয়ে গেছি। আমি একটু আগে বললাম, ল্যান্ডলাইন আমাদের ফ্যামিলি বেসড নেটওয়ার্ক তৈরি করেছিল, আর এইখানে আমাদের ইন্ডিভিজুয়াল বেসড নেটওয়ার্কস হয়েছে। আমাদের প্রত্যেক ব্যক্তির হাতে একটা করে মোবাইল চলে এসছে, ফলে এই ইন্ডিভিজুয়াল বেসড নেটওয়ার্ক আমাদের একটা নেটওয়ার্কের মধ্যে ফেলে দিয়েছে। এই নেটওয়ার্কের মধ্যে থাকার ফলে হয়েছে কি, আমাকে প্রত্যেকেই নজর রাখছে। অনেক সময় আমি দেখি আমার বন্ধু বান্ধবরা বলে এই তুই এত রাত্রিও অনলাইন, অর্থাৎ সামওয়ান ইজ অবজার্ভিং ইউ। তুমি এই সার্ভিলেন্সের বাইরে নয়, এই নেটওয়ার্কের বাইরে নয়। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু এই ডিজিটাল টেকনোলজি হাতে থাকার ফলে অনেক স্বাধীনতা পেয়েছি। আমাকে যখন আমার মনে হয় আমি কোনো সিনেমা দেখবো, সিনেমা দেখি। যখন আমার মনে হয় কাউকে ভিডিও কল করবো, ভিডিও কল করি। যখন আমার মনে হয় কারোর সঙ্গে কথা বলবো, কথা বলতে পারি। সেই স্বাধীনতা যেমন একদিকে আমাদের বৃদ্ধি হয়েছে, আর একদিকে স্বাধীনতা আমাদের স্বাধীনতা চলে গেছে। তো এই সমস্ত বিষয়ে দেখুন, আমি যেটা বলে শেষ করব যে মূল পরিবর্তনের অনেক গভীরতা, মূল পরিবর্তনের অনেক ডাইমেনশন, একটা লেকচারে সবটা বলা সম্ভব নয়। আমি কিছুটা বলার চেষ্টা করলাম, কিন্তু এই যে বীজ তৈরি হয়েছে, যে উৎস যেটা তৈরি হয়েছে, সেটা হলো আগের যে ইন্টারাকশন, সামাজিক আদান প্রদান, কথাবার্তা, সেটা ছিল ফেস টু ফেস, মানুষের সঙ্গে মানুষের। একজনের সঙ্গে আমি আমার বন্ধুকে ডেকে বলতাম, মুখের দিকে তাকিয়ে বলতাম যে কিরে কেমন আছিস, তোকে দেখতে একটু কেমন রোগা রোগা লাগছে বা মোটা মোটা লাগছে। এই ফেস টু ফেস ইন্টারাকশন এখন হয়ে গেছে ফেস টু স্ক্রিন ইন্টারাকশন। এখন আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, এবং আমি এই স্ক্রিনের দিকে তাকিয়ে সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারি, কিন্তু
আলটিমেটলি দিনের শেষে আমি একা। আমরা যখন ট্রেনে যাই দেখি প্রত্যেক ব্যক্তি একটা মোবাইলের মধ্যে নিজের মুখ গুজে আছেন। তিনি বিশ্বের সঙ্গে যোগাযোগ করছেন, সারা পৃথিবীর হয়তো সিনেমা দেখছেন, পৃথিবীর মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপ করছেন, কিন্তু তিনি নিজে একা। এটাকে তাত্ত্বিকরা বলছেন নেটওয়ার্কড ইন্ডিভিজুয়ালিজম। আমরা নেটওয়ার্কের মধ্যেই আছি, কিন্তু আমরা ব্যক্তি হিসেবে বড় একা হয়ে পড়েছি। আমি আবারও বলছি, এই ডিজিটাল টেকনোলজি আমাদের ভালো করছে না খারাপ করছে এ প্রসঙ্গে আমি আজকে এলাম না, কিন্তু এটুকুনি বললাম যে আমরা নেটওয়ার্কেও আছি কিন্তু বড় একা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর আলোচনাটা হয়েছে। কিছু প্রশ্ন আমাদের এসেছে। সব থেকে একটা আমার বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে বড় প্রশ্ন বা সমস্যা, এই ডিজিটাল যুগে এসে আমাদের এই নেটওয়ার্ক প্রবলেম, এটা একটা বড় সমস্যা ডিজিটাল আমাদের প্ল্যাটফর্মের ক্ষেত্রে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, প্রশ্ন করেছে ডিজিটাল যুগে এআই কিভাবে মানুষের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এটা খুব ভালো প্রশ্ন। এই বিষয়টা নিয়ে যখন আমি প্রথম একটু চর্চা শুরু করি, তখন এই প্রশ্নটা আমার মনেও এসেছিল যে কিভাবে এআই আমাদের নতুন সম্পর্ককে সংজ্ঞায়িত করছে। দেখুন, আগে আমরা বন্ধু বাছতাম, সেই বন্ধু বাছার ক্ষেত্রে ভুল হতো, মা বাবা বকতেন যে তুই এমন একটা ছেলের সঙ্গে বা এমন একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেছিস যে তোর সঙ্গে ভালো ব্যবহার করবে না, বা মা বাবা যেরকম বলেন। এখন আপনার বন্ধু কে হবেন, আপনি দেখবেন ওই ফেসবুকে সাজেশনস আছে। অর্থাৎ আমার কোনো বন্ধু যদি আপনার বন্ধু হয়, ঘুরিয়ে আপনার কাছে সাজেশন চলে আসবে যে সৌম্যজিৎ পাত্রের বন্ধু তুমি হতে পারো। আপনি কিছু দেখলেন না, শুধু আপনার কাছে যে সাজেশন এসছে আপনি বন্ধুত্ব নিয়ে নিলেন, অ্যাকসেপ্ট করে নিলেন, আমি আপনার বন্ধু হয়ে গেলাম। এইবার আপনি জানলেন না যে আমি মানুষটি রাগী না আমি মানুষটি কম রাগী, আমি মানুষটি কৃপণ না আমি মানুষটি খরুচে। অর্থাৎ যে যে চারিত্রিক বৈশিষ্ট্য হলে বন্ধুত্বগুলো হয়, সেগুলো আপনি কিছুই না জেনে এআই আপনাকে কিছু সাজেশন পাঠিয়ে দিল। অর্থাৎ এই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ন্যাচারাল ইন্টেলিজেন্স। মা বাবা বলতেন নিজের বুদ্ধি খাটিয়ে বন্ধু কর, বোঝ। মা বাবা তো বুদ্ধি শব্দটা বলতেন না, বলতেন বুঝে সুঝে বন্ধু কর। এই বুঝে সুঝে বন্ধু করা হচ্ছে আমার নিজের বুদ্ধি, বোধ এবং ইন্টেলিজেন্স। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কি করছে, ইনস্ট্যান্ট কতগুলো ক্রাইটেরিয়ার মাধ্যমে আমার রিকোয়েস্ট পাঠাচ্ছে। ফলে হচ্ছে কি, মিসম্যাচ হচ্ছে। আমাদের যেটা আদর্শ ব্যবস্থা, দেখুন টেকনোলজিকে বাদ দিয়ে তো আজকের দিনে আপনি থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। টেকনোলজি তো ব্যবহার করতেই হবে, সেটাই আজকের দিনের দাবি, বা অতীতেও এই দাবি ছিল। টেকনোলজি তো আজকের ডিজিটাল টেকনোলজি এসেছে, তাই না? টেকনোলজি তো আগেও আমরা অন্য ধরনের টেকনোলজি পেয়েছি। কিন্তু বিষয় হলো যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ন্যাচারাল ইন্টেলিজেন্স, আপনার বুদ্ধি এবং এই দুটোকে যদি ব্যবহার করা যায় সঠিকভাবে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যে ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে কিছু বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাচ্ছে, কিন্তু আমি আমার বুদ্ধি খাটিয়ে দেখে নিই যে এর সঙ্গে সত্যিই বন্ধুত্বটা করা যায় কিনা। অর্থাৎ ন্যাচারাল ইন্টেলিজেন্সকে দূরে সরিয়ে রেখে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর গুরুত্ব আরোপ করি, তাহলে কিন্তু মুশকিল হবে। আবার শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, শুধু ন্যাচারাল ইন্টেলিজেন্সকে ব্যবহার করলাম, আজকের যে টেকনোলজি আমার হাতে,
আমি যে সুযোগ আমি নিতে পারি, ধরুন আমি বন্ধুত্বের খাতিরে বলছি কেন, ডাক্তার বাঁচবেন, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতেই পারেন, কিন্তু সঙ্গে সঙ্গে ন্যাচারাল ইন্টেলিজেন্স দিয়ে দেখে নিন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিকঠাক কাজটা করছে কিনা। এই আর কি। আর কি সেটা তো আমি এতক্ষণ বললাম যে ডিজিটাল প্ল্যাটফর্ম কি করে মানুষের জীবন পরিবর্তন করছে, জীবন চালাচ্ছে। দেখুন, আমরা সকালবেলা উঠে ওই একটি গবেষণাপত্রে আমি পড়ছিলাম, যারা গুড মর্নিং মেসেজ দিয়ে দিন শুরু করেন, সকালবেলা ঘুম থেকে তাদের তাড়াতাড়ি উঠতে হয়, তারা অ্যালার্ম দিয়ে রাখেন যে আজকে আমায় সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি, বা ঘুমটা ভেঙে যায়, ভেঙে গিয়েই তারা দুটো তিনটে, ভারতবর্ষের দুটো তিনটে সোর্স আছে যেখান থেকে ডাউনলোড করেন। সেই সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে তাদের ওইগুলো ডাউনলোড করে লোকজন করে পাঠানো। দেখুন কিভাবে এই প্র্যাকটিসগুলো আমাদের মধ্যে, আমাদের প্র্যাকটিসের মধ্যে এনে দিচ্ছে। দ্বিতীয়ত ডিজিটাল প্ল্যাটফর্মস, অর্থাৎ সুইগি, জোম্যাটো, ভাবুন কিভাবে আমাদের জীবনকে বদলে দিচ্ছে, যাকে আমরা বলি গিগ ইকোনমি, কিভাবে জীবনকে বদলে দিচ্ছে। এক্ষুনি আপনার মনে হলো যে আপনি আর্সেলানের বিরিয়ানি খাবেন, তো 5 মিনিটের মধ্যে আপনার ঘরে আর্সেলানের বিরিয়ানি চলে আসবে, যেটা ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া হতো না। ইট হ্যাজ ক্রিয়েটেড এ, দেখুন মানে অ্যাট দ্য মাইক্রো লেভেল আমাদের প্রাত্যহিক জীবনে এই ডিজিটাল টেকনোলজি একভাবে কাজ করছে, আর এটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম ইকোনমি। এই প্ল্যাটফর্ম ইকোনমি আর একভাবে কাজ করছে ম্যাক্রো লেভেলে। এই দুটোর মিলে আমাদের জীবনটাই প্রায় বদলে গেছে। ধরুন এই ডিজিটাল প্ল্যাটফর্ম না থাকলে আজকে আমি প্রকাশের এই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের যে বক্তৃতা, এই বক্তৃতা দিতে পারতাম না, আপনিও প্রশ্নটা করতে পারতেন না, তাই না? সুতরাং ইট হ্যাজ কাম উইথ হিউজ কনসিকুয়েন্সেস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সবাইকে। আবার বড়দিন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি।